হ্যালো স্টুডেন্টস, আমরা এন্ট্রান্স এক্সামিনেশন নিয়ে আলোচনা করব। তো আমরা নিট নিয়ে আলোচনা করেছি আগের ভিডিওতে। তো এই ভিডিওতে যেটা আমরা আলোচনা করব আরেকটা গুরুত্বপূর্ণ পরীক্ষা, স্পেশালি ইঞ্জিনিয়ারিং দিক থেকে যদি বলা হয় কিংবা ফার্মেসির দিক থেকে যদি বলা হয়, তো ডাব্লিউবিজেই একটা খুব প্রেস্টিজিয়াস পরীক্ষা। আমরা অবশ্যই এটা ওয়েস্ট বেঙ্গল, আমাদের পশ্চিমবঙ্গ দ্বারা পরিচালিত পরীক্ষা। তো এই পরীক্ষা জেই মেনের থেকে আলাদা এইভাবে, কারণ হচ্ছে জেই মেনটা কোনো ন্যাশনাল লেভেলে, তোমরা আইআইটি এনআইটি সেগুলোতে পড়ার সুযোগ পাবে বিভিন্ন সরকারি কলেজগুলোতে, কিন্তু ডাব্লিউবিজেই পরীক্ষা কোয়ালিফাই করলে তোমরা পশ্চিমবঙ্গে খুব নাম করা কলেজগুলো, ইভেন আমাদের যেরকম যাদবপুর, যেখান থেকে প্লেসমেন্টের একটা বড় সম্ভাবনা থাকে, অনেক সময় কিন্তু কিছু কোর্সেসের ক্ষেত্রে একটা ভালো প্যাকেজেস ফিউচারে পাওয়ার সম্ভাবনা থাকে। তো সেই জন্য ডাব্লিউবিজেই পরীক্ষা কিন্তু 11-12 পড়ার সময় কিন্তু একটা লক্ষ্য, যেরকম নিট, জেই মেন, ডাব্লিউবিজেই, এই তিনটে পরীক্ষায় লক্ষ্য কিন্তু বেশিরভাগ ছাত্রছাত্রীদের যারা পিওর সায়েন্সে রয়েছে তাদের লক্ষ্য থাকে। তো এই ডাব্লিউবিজেই প্যাটার্ন, সিলেবাস, প্রস্তুতি এই সংক্রান্ত নিয়ে আমি একটু ছোট্ট করে তোমাদের সঙ্গে আলোচনা করতে চাইছি। তোমরা অনেকেই বলেও ছিলে। তো এই ডাব্লিউবিজেই সম্বন্ধে যদি বলা হয়, তো জেই মেন যেটা ন্যাশনাল টেস্টিং এজেন্সি দ্বারা কন্ডাক্টেড হয়, তো সেই পরীক্ষার সম্বন্ধে আমরা অবশ্যই অন্য ভিডিওতে আলোচনা করব। তো সেই পরীক্ষার যে কোশ্চেনের যে প্যাটার্ন, সেই প্যাটার্ন এই প্যাটার্নে একটু ফারাক রয়েছে। সেটা হচ্ছে যে কাঠিন্য কিংবা কতটা প্রশ্ন কঠিন লেভেলে থাকছে, সেটা কিন্তু জেই মেনে একটু বেশি কঠিন থাকে তুলনামূলকভাবে। ডাব্লিউবিজেইতে তার রেসপেক্টে সহজ থাকে, সহজ থাকে মানে একদম সহজ থাকে তা না, সেই রেসপেক্টে টাইমিং এর একটা ফারাক রয়েছে, সেখানে 3 ঘন্টা, এখানে 4 ঘন্টা। তো আমি একটু বলি। তো প্রথম হচ্ছে তোমাদের ফিজিক্স এন্ড ম্যাথ, এই দুটো তো থাকতেই হবে। আমি ইঞ্জিনিয়ারিং কথাটাই বলছি, যেটা বেশিরভাগ ছেলেমেয়েদের লক্ষ্য থাকে। তো ফিজিক্স আর ম্যাথ তো থাকতেই হচ্ছে। এইবারে থার্ড যেটা বলবো সেটা হচ্ছে কেমিস্ট্রি কিংবা বায়োলজি কিংবা সিএ মানে কম্পিউটার অ্যাপ্লিকেশন, সিএস মানে হচ্ছে কম্পিউটার সায়েন্স, কিংবা কোনো ভোকেশনাল রিলেটেড কোনো টেকনিক্যাল কোর্সগুলো যেগুলো হয়, তো সেই টেকনিক্যাল ভোকেশনাল সাবজেক্টগুলোর কথাও বলছি। তো এইগুলো সবগুলোই কিন্তু ইনক্লুডেড থাকছে। ইভেন এটাও বলা যেতে পারে যে বায়োটেকনোলজিও কিন্তু অ্যালাউড যদি কারো থাকে, কিন্তু আমাদের এমনি নরমাল যেটা থাকছে, আমাদের তো বায়োটেকনোলজি এমনি স্কুল লেভেলে, লেভেল 12 সেরকম নেই। তো সাধারণত ফিজিক্স, কেমিস্ট্রি বা ম্যাথ, বায়োলজি তো সবাই তোমরা পিওর সায়েন্সে যারা পড়ছো সবাই রয়েছে। তো এটা নিয়ে কোনো সমস্যা নেই, ক্রাইটেরিয়া নেই। আরেকটা যেটা ক্রাইটেরিয়া থাকছে যে এই সাবজেক্টগুলো তো থাকতেই হবে। তো এই সাবজেক্টে কোনো জেনারেল ছেলেমেয়েদের ক্ষেত্রে অর্থাৎ জেনারেল স্টুডেন্টদের ক্ষেত্রে 45% নাম্বার যেন উচ্চ মাধ্যমিকে থাকে। রেজাল্টগুলো যেন সেটা প্রডিউস করতে হবে। তো জেনারেলের ক্ষেত্রে এটা 45%, আর এসসি এসটি ওবিসি দের ক্ষেত্রে, রিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে সেটা হচ্ছে 40% মার্কস থাকতে হবে। তো এটা সবাই থাকে, এটা কোনো ব্যাপার চ্যালেঞ্জিং কিছুই নেই। নেক্সট যে ব্যাপারটা হচ্ছে যে ইংলিশ পরীক্ষা, অর্থাৎ ইংলিশ যে তোমাদের যে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ থাকছে, সেইটাতে অবশ্যই যেন 30% নাম্বার থাকে উচ্চ মাধ্যমিকে। তো এটা একটা ব্যাপার, তো সবারই থাকে, এর থেকে অনেক বেশি নাম্বার থাকে তোমাদের, তার অসুবিধা কিছুই নেই। এবারে নেক্সট আসি যে এজ লিমিটের কি ব্যাপার রয়েছে। সাধারণত ফর্ম যেটা বেরোচ্ছে সেটা ফেব্রুয়ারি থেকে বেরোয়, পরীক্ষাটা জুলাইয়ের দিকে হয়। তো যদি সেটাই বলা হয়, যদি জেনারেল ভাবে ধরা হয়, তাহলে এজ কিন্তু মিনিমাম যেটা সেটা হচ্ছে 17 বছর, আর ম্যাক্সিমামটা হচ্ছে কিন্তু 25 ইয়ার্স। আমি ইঞ্জিনিয়ারিং কথাই বলছি। তো এইবার স্বাভাবিকভাবে যে ফর্ম ফিল আপ করার আগে আমরা ডিসেম্বর মাসটা হিসাবে ধরতে পারি, যে বছর ফিল আপ করছে তার আগের যে ডিসেম্বরটা, তো সেটা হিসাবে যদি বলা হয় 17 ইয়ার্স মিনিমামটা হওয়া যায়। এবার আসা যাক ফুল মার্কস নিয়ে। তো ফুল মার্কস নিয়ে যদি বলা হয়, তো ফুল মার্কস যেটা হচ্ছে এই ক্ষেত্রে 200, ম্যাক্সিমাম যে টাইম যেটা, সে ম্যাক্সিমাম টাইম হচ্ছে 4 আওয়ার্স। তো এই যে 4 আওয়ার্স যে টাইম থাকছে, এটা অ্যাকচুয়ালি দুটো পার্টে থাকে।
অর্থাৎ 2 + 2। তো দুটো পার্টে যেহেতু হচ্ছে, দুটো পেপার ওয়াইজ হচ্ছে, তাহলে পেপার 1 এবং পেপার 2। তো পেপার 1 ম্যাথ 11টা থেকে এইটা, আর পেপার 2 যেটা আমি ইঞ্জিনিয়ারিং কথাই বলছি, তো ফিজিক্স এন্ড কেমিস্ট্রি। এটা হচ্ছে ব্যাপার। এবারে যদি আমরা টোটাল যে প্রশ্ন এই দুটো মিলে, তো টোটাল প্রশ্ন হচ্ছে 155। তো এখানে প্রশ্ন কিন্তু 155টা থাকে, টাইম হচ্ছে ওই জন্য 4 ঘন্টা। তো এবারে আমরা অবশ্যই টাইম 4 ঘন্টা তোমরা জানলে, এবারে ফিজিক্স কত নাম্বার, কেমিস্ট্রি কত নাম্বার, ম্যাথ কত নাম্বার, তো সেটা নিয়ে আমরা একটা ব্রিফলি একটু আলোচনা করে নেব। সেটা হচ্ছে আমি তোমাদের ছক করে বলছি, তাহলে বুঝতে সুবিধা হবে তোমাদের। ধরো ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি। প্যাটার্নটা হচ্ছে যে প্রশ্ন যে থাকবে, একটা ক্যাটাগরি 1, আরেকটা হচ্ছে ক্যাটাগরি 2, আরেকটা হচ্ছে ক্যাটাগরি 3। তো ম্যাথের প্রশ্ন স্বাভাবিক বুঝতে পারছো, একটা গোটা পেপার রয়েছে, তো ম্যাথের প্রশ্ন সবচেয়ে বেশি। তাহলে ম্যাথের প্রশ্ন কয়টা থাকছে, ক্যাটাগরি 1 এ 50টা, এইখানে 15টা, এইখানে 10টা, এইগুলো সব 30, সেখানে রেসপেক্টে এগুলো কম থাকে। তো এখানে 30, মোট 40টা প্রশ্ন এদের, এখানে 5টা, এখানে 5। এবার যদি তোমরা এগুলোকে অ্যাড আপ করো, তাহলে এখানে দেখো 110টা প্রশ্ন, আর এইখানে দেখো 25টা, এখানে 20টা। তাহলে লক্ষ্য করে দেখো 110, 25 প্লাস 20, তার মানে 155টা। কিন্তু এখানে একটা জিনিস বুঝতে হবে, এইগুলো যে প্রশ্ন রয়েছে ক্যাটাগরি 1 এ যেটা রয়েছে, এগুলো প্রত্যেকটাই কিন্তু 1 নাম্বার করে। তাহলে এখানে হবে 110 নাম্বার। আর নেগেটিভ মার্কিং থাকছে, তো নেগেটিভ মার্কিং যেটা ব্যাপার থাকছে, যদি ঠিক হয় তাহলে +1 পাচ্ছ এই ক্যাটাগরি 1 এ, যদি ভুল হয় তাহলে -0.25, মানে 25% হিসাবে। সিমিলারলি যদি এখানে আসা যায়, এখানে 15, 5, আবার 5, তাহলে 25, এইটা হচ্ছে 2 নাম্বার করে থাকে, তাহলে 50। যদি ঠিক হয় অবশ্যই +2, যদি ভুল হয় তাহলে 0.5, সেই 25% হিসাবে। আর এখানে কত, 10 5 15, 5 20, তাহলে 20 * 2 কত হচ্ছে 40। তাহলে দেখো 110 + 50 160 + 40, তাহলে কত 200। তাহলে দেখো টোটাল মার্কস কত দাঁড়াবে 200। এর উপরেই যা র্যাঙ্ক তোমাদের করতে হবে। তো এই যে 200 নাম্বারের মধ্যে ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2 এর নেগেটিভ মার্কিং তো থাকছে, কিন্তু ক্যাটাগরি যেটা 3 যেটা দেখছো, সেখানে কিন্তু কোনো রকম কোনো নেগেটিভ মার্কিং নেই। তো এটা একটা সুযোগ, তো সেখানে একটু চান্স নেওয়া যেতে পারে। তো এবারে প্রতি বছর যখন ফর্ম ফিল আপ হবে, ফেব্রুয়ারি মাসে যখন বের হবে, তখন নিয়মগুলো দেখতে হবে, কারণ নিয়মগুলোর পরিবর্তন প্রতি বছরই কিছু না কিছু হতে পারে, নিট হোক, জেই মেইন হোক, পিডব্লিউবি যেই হোক। তো সেটা ভালো করে প্রসপেক্টাসটা দেখতে হবে, অ্যাডভার্টাইজমেন্টটা ভালো করে দেখে সেই হিসাবে প্ল্যানিং করতে হবে। তো এটা আমি নাম বলছি ফেব্রুয়ারি, যেটা এখন চলছে যে প্যাটার্নটা, সেটাই আমি বলছি। তাহলে এখানে টোটাল নাম্বার এখান থেকে 200 হয়ে গেল। এইবারে যে প্রশ্ন হচ্ছে এক্সামটা কি হবে না, এক্সাম অবশ্যই অফলাইন মোড। তাহলে অফলাইন মোডে এক্সাম হয়। তো জেনারেলদের জন্য যে ফর্ম ফিল আপের যে ফিস, সেটা চেঞ্জ হতেই পারে, কিন্তু এখন যেটা রয়েছে সেটা 700, আর এসসি এসটি ওবিসির জন্য সেটা 500। এইবার প্রশ্ন হচ্ছে যে এখানে যে
পেপার 1 যেটা আমি বললাম আর কি, এই পেপার 1 পেপার 2, ধরো কোন স্টুডেন্ট শুধু পেপার 1টা দিয়েছে, তো শুধু পেপার 1 দিলে কিন্তু তার কোনো র‍্যাঙ্ক কিন্তু হবে না, এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, কিন্তু যদি কোন স্টুডেন্ট শুধু এইটা যদি দেয়, এটা পেপার 2 সরি, যদি কোন স্টুডেন্ট পেপার 2 যদি দেয়, তো তখন কি ব্যাপারটা দাঁড়িয়ে যাবে, তখন সেটা ভাবতে হবে। যদি পেপার 2টা দেয় তাহলে সে এই ফার্মাসিউটিক্যাল লাইনে আমরা বলতে পারি যে এই ফার্মাসি লাইনে কিন্তু সে পড়াশোনা করতে পারে, তো সেই জন্য সেই লাইনটা থাকছে, কিন্তু অবশ্যই সেটা যাদবপুরের ক্ষেত্রে হবে না। তো ওই জন্য ভালো হচ্ছে দুটো পরীক্ষাই দেওয়া। তো শুধু প্রথমটা দিয়ে কিছু লাভ হবে না, কারণ হচ্ছে সেখান ক্ষেত্রে শুধুমাত্র পরীক্ষা দেওয়াই হবে, কোনো র‍্যাঙ্ক কিন্তু সেরকম হবে না। এবার প্রশ্ন হচ্ছে যদি দুটোই যদি দেওয়া হয়, তাহলে বুঝতে পারছো ইঞ্জিনিয়ারিং তার সাথে সাথে তোমরা যত রকম ইঞ্জিনিয়ারিং তো থাকছে, মানে টেকনোলজি রিলেটেড, এছাড়া আর্কিটেকচার নিয়ে কিন্তু তোমরা আর্কিটেকচার লাইনে কিন্তু পড়তে পারো। তার মানে এগুলো সুযোগগুলো রয়েছে, অর্থাৎ সরকারি কলেজগুলো তো রয়েছে, বেসরকারি কলেজগুলোর ক্ষেত্রেও তোমাদের র্যাঙ্কিংগুলো কিন্তু কাজে লাগবে। এইবারে ম্যাথ রয়েছে, ফিজিক্স রয়েছে, কেমিস্ট্রি রয়েছে। তো ফিজিক্সে টিচার হিসেবে আমি ফিজিক্সেই আলোচনাটা করি এবারে একটু শর্টে। তো এটা তো প্যাটার্ন তোমরা জেনে গেলে, তো বুঝতেই পারছো ম্যাথের একটা ডমিনেন্স থাকছে, কারণ ম্যাথে যদি প্রশ্ন দেখা হয় সেটা 75, সেইখানে ফিজিক্সে দেখো 40, কেমিস্ট্রিতেও কিন্তু 40। তাহলে স্বাভাবিকভাবে বুঝতেই পারছো ম্যাথের একটা ডমিনেন্স রয়েছে, কিন্তু ফিজিক্সের অবদান রয়েছে, কারণ সেটা না হলে কি করে হবে, কারণ ফিজিক্সে তো অনেকই প্রবলেম হয়। তো ম্যাথ কেমিস্ট্রি তোমরা প্রস্তুতি নেবে স্যারদের সঙ্গে আলোচনা করে। ফিজিক্সের ব্যাপারে যদি আমি বলি, ক্লাস 11 এবং ক্লাস 12 এ তোমাদের ফিজিক্সের বই যে অথরিটি তোমরা পড়েছো, তো সেখান থেকে শুরুতেই সিলেবাস রয়েছে ডব্লিউবিজেই, জেইই মেন, নিটে, তো সেই সিলেবাসটা দেখা। তো সিলেবাস অলমোস্ট যা আমাদের 11 12 এর রয়েছে অলমোস্ট সেম রয়েছে। তো ক্লাস 11 12 পড়ার সময় যেটা তোমাদের কাজ, সেটা হচ্ছে নিজের টেক্সট বই, আমি ছায়া প্রকাশনী বই এবং সাঁতরা বইকেই রেফার করব। তোমরা অন্য বইও দেখতে পারো, কিন্তু আমি স্টুডেন্ট ফ্রেন্ডলি হিসেবে বই বলছি, দুটো বই তোমরা নিজেরাও অনেকটা পড়তে পারবে। তো সেই দুটো বইকে ভালো করে থরলি পড়া, নিজের টেক্সট বইটা কমপ্লিট করা, তার সাথে বইয়ের এমসিকিউ অনুশীলনীগুলো কমপ্লিট করা, এক্সাম্পলগুলো ভালো করে করা। তো এটা হচ্ছে প্রাথমিক কাজ, এটা তো করতেই হবে, এইচএসে ভালো রেজাল্ট করার জন্য এটা করতে হবে। তো এটা প্রাথমিক কাজ করার পর যেটা করা উচিত, তোমরা যেহেতু শুধু তো ডব্লিউবিজে দিচ্ছ না, জেইই মেনও দিচ্ছ, নিটও দিচ্ছ অনেকেই, তো তারপরে কি করা না, সেটা কমপ্লিট করার সময় যখন একটা অধ্যায় তোমাদের শেষ হচ্ছে, সেই সময় তোমরা আরিহান্তের যে বইগুলো থাকে, স্পেসিফিকলি ডব্লিউবিজে এর জন্য আরিহান্তের পাওয়া যায় না, কিন্তু আরিহান্তের এমনি জেইই মেন এদের জন্য পাওয়া যাচ্ছে, তো সিলেবাসটা অনেকটাই সেম। তো সেই বইগুলো ধরে প্র্যাকটিস সেটগুলো করা, পারলে কনসেপ্ট অফ ফিজিক্স যে এসি বর্মান বই রয়েছে সেখানে পুরো নাই হোক কিছু প্র্যাকটিস করা, অন্তত এক্সারসাইজগুলো প্র্যাকটিস করা, এক্সাম্পলগুলো দেখা। আর যেই জন্য বলা হবে যে পরীক্ষায় দেওয়া হোক না কেন, ডব্লিউবিজে, জেইই মেন যেটাই হোক, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারটা ডাউনলোড করে, কিংবা বইগুলো তো পাওয়াই যায় মার্কেটে যেখানে প্রিভিয়াস ইয়ারগুলো সলভ রয়েছে, সেগুলো ধরে ধরে নিজে প্র্যাকটিস করা, যেগুলো পারলে না তো দেখলে। যেমন ধরো আমি একটা বই কথা বলবো প্র্যাকটিসের জন্য, যে এমটিজি যে ডব্লিউবিজি যে এক্সপ্লোরারটা রয়েছে সাবজেক্ট ওয়াইজ, ম্যাথ হোক কি আমাদের কেমিস্ট্রি হোক কি ফিজিক্স হোক, তো সেই বইটা প্র্যাকটিসের জন্য তোমরা দেখতে পারো। আর আরিহান্তের বইগুলো দেখবে, ডিসিপ্লিনের বইগুলো রয়েছে, সেগুলো কিন্তু ভালো প্র্যাকটিসের জন্য কিন্তু খারাপ না। মানে আমি বলছি শুধুমাত্র যে ডব্লিউবিজি এর আলাদা প্রিপারেশন তোমরা এই বইটা থেকে নিলে, কিন্তু ওভারঅল যে প্রিপারেশন জেইই মেনের জন্য নিচ্ছ, যে বইগুলো ব্যবহার করছো, কিংবা নিটের জন্য, সেটাও কিন্তু কাজে লাগাবে। তো তাতে কিন্তু একটা হেল্পফুল হবে তোমাদের, এর ক্ষেত্রেও কাজে লেগে যাবে। কিন্তু এই বইটা তোমরা দেখবে। এবার প্রশ্ন হচ্ছে 11 12 আমরা বাংলা মিডিয়ামের ছাত্রছাত্রীদের ক্ষেত্রে সমস্যাটা হয় যে তারা তো পুরো ব্যাপারটা বাংলায় পড়েছে, তো তাদের ক্ষেত্রে এইচএসএর সিলেবাস ইংলিশে কোথা থেকে একটু পড়লে একটু সুবিধা হয়, কারণ হচ্ছে তারা টার্মস গুলো বুঝতে একটু অসুবিধা হয়। তো সেই জন্য 11 থেকে একটু প্র্যাকটিস করা যেতে পারে। তোমরা সিবিএসসি স্টুডেন্টরা যে বইগুলো ফলো করে, যেমন ধরো কম্প্রিহেনসিভ কিংবা ফিজিক্স এসএলআরওরা, তো এসএলআরওরা অবশ্যই ভালো বই, আমি তো এসএলআরওকে প্রিফার করব, এই যেহেতু এন্ট্রান্সের কথা আসছে মাঝে। এসএলআরওরা কিংবা আইএসসি স্টুডেন্টরা যেরকম কুমার মিত্তল বইটা নতুন প্রকাশনী ইউজ করে, তো এই বইগুলো তোমরা শুধু এসএলআরওটা দেখলেও হবে, পার্ট 1 পার্ট 2 11 12। তাহলে কি হচ্ছে, বাংলা থেকে ইংলিশে ট্রানজিশনটা হয়ে গেল। তাহলে কি হবে, তোমরা এগুলো সব ইংলিশের যে বিভিন্ন বইগুলোকে ইজিলি ফলো করতে পারবে। নাহলে কি হয়, সাধারণত বাংলা মিডিয়াম স্টুডেন্টদের ক্ষেত্রে, আমাদের ক্ষেত্রে সেটা হয় কি, সবই অত টার্মস গুলো জানে, কিন্তু যখন এই ইংলিশ বইতে প্র্যাকটিস সেট করছে, সে এমপিজি বই হোক
কি আরিহান্তের বইগুলো হোক, তখন এগুলো বুঝতে পারছেন কোনটা কি, তখন মিনিং গুলো না বুঝতে পারার জন্য পরীক্ষার জন্য টাইম লেগে যাচ্ছে। তো এইখানে তো একটা টাইম ফিক্সের ব্যাপার রয়েছে, এখানে 2 ঘন্টা এখানে 2 ঘন্টা, তো সেটা অ্যাপিয়ার করতে হবে পরীক্ষায়, টাইমটা বাঁচাতে হবে, কারণ এই 200 মার্কস 155টা প্রশ্ন, তো টাইম তো খুব শর্ট, তো তার মধ্যে অত কিছু করা। কিন্তু হ্যাঁ, একটাই কথা, যেই মেয়ের তুলনায় এখানে প্রশ্নের যে কাঠিন্যটা একটু কম, তো এই জন্য অনেকেই ভালো র্যাঙ্কও করে। ভালো র্যাঙ্ক করলে তোমরা পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন যে কলেজগুলো রয়েছে, সরকারি কলেজগুলো রয়েছে, সেখানে সুযোগ পেতে পারো, আর প্রাইভেটে তো রয়েছেই সুযোগ। তো এইটা মোটামুটি আমি বললাম, তোমরা পড়তে পারো, তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো নিয়ে সেগুলো সলভ করো, আর প্রত্যেকটা চ্যাপ্টার যখন পড়ছো 11 12 নিজের এইচএস এর জন্য প্রস্তুতি, একটা চ্যাপ্টার শেষ হলো তার সঙ্গে সঙ্গে প্র্যাকটিস করো, একদম যে 12 অবধি করতে হবে তা নয়, তাহলে কিন্তু অনেকটা সুবিধা হবে তোমাদের প্রস্তুতি নেওয়ার জন্য। যে শেষ বেলায় গিয়ে নিয়ে কিন্তু লাভ হবে না, আগে নিজের বই 6-7টা বই কমপ্লিট করলে, নেক্সট হচ্ছে যদি কনসেপ্ট অফ ফিজিক্স এক্সপেরিমেন্ট 2 করতে পারো, তাহলে আরিহান্তের ডিসি পান্ডের বইগুলো ভালো করে প্র্যাকটিস করলে, এবং এমটিজি যে ডব্লিউজি এক্সপ্লোরার কিংবা প্রিভিয়াস যে কোশ্চেন পেপারে যে বইগুলো পাওয়া যাচ্ছে উইথ সলিউশন, সেগুলোকে ভালো করে করা। আর কনসেপ্ট ক্লিয়ার জন্য যেটা বললাম, নিজেদের টেক্সট বইটা ভালো করে পড়া, তোমরা এসএলআর এর বইটাও কিন্তু ফলো করতে পারো, সেখানে অনেক আলোচনা করা হয়েছে, বা ইংলিশে রয়েছে, তাহলে ইংলিশের সঙ্গে তোমাদের একটা অ্যাডজাস্টমেন্টটাও কিন্তু দ্রুত হয়ে যাবে, সেখানে ল্যাঙ্গুয়েজটাও কিন্তু অনেক সহজ, তোমাদের কিন্তু খুব বেশি অসুবিধা হবে না, প্রথম কয়েক মাস হয়তো একটু প্রবলেম হতে পারে। তো সেই বইগুলো দেখলে কি সেখানে এনসিইআরটি এর রয়েছে, আর এনসিইআরটি বইও দেখতে পারো, কারণ এনসিইআরটি বইগুলো তোমাদের এমনিও যেই মেনের জন্য তো দেখতে হচ্ছে, কি নিটের জন্য তো দেখতে হচ্ছে, তো সেই বইগুলো এখানেও কাজে লেগে যাবে। আর অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে তোমরা সেই সাবজেক্টের স্যারদের সঙ্গে আলোচনা করবে, তারা যেভাবে বলবেন সেই পথ অনুসরণ করবে, আশা করি নিশ্চয়ই তোমরা সফল হবে। তো এখানে আলোচনা শেষ করছি, আমরা আবার নেক্সট ভিডিওতে যেই মেন নিয়ে আলোচনা করব। সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, পরের ভিডিওতে তোমার সঙ্গে আবার দেখা হবে। টিল দেন, বাই।